রাকিব আল হাসান অনেকগুলো বিষয় অবতারণা করেছেন। জনাব আলাউদ্দিন মাহমুদ, আপনার কাছে একটা বিষয় একটু শুনতে চাই। আপনারা অনেক বেশি ঘনিষ্ঠ সরকারের, এই সরকারে এই বিদেশিদের এত প্রাধান্য, বাংলাদেশে যেন যোগ্য মানুষ নাই, অনেকখানি উনি বলেছেন। এই ব্যাপারে যদি আপনি মন্তব্য করতেন। এই সরকারের বিদেশিদের প্রাধান্যটা যত দিন যাচ্ছে একটু দৃষ্টিকটু লেভেলেরই মনে হচ্ছে। এবং আরেকটা বিষয়, আমরা কেবলই যোগ্য মানুষের বিবেচনায় নাকি অন্য অনেক হিসেব আছে? এই প্রশ্নটা আমি খুব ইনোসেন্টলি উত্তর দিতে চাই। প্রথমত, আমরা যেটা দেখছি গণঅভ্যুত্থানের পর ইভেন যে ছাত্র উপদেষ্টারা সরকারে ছিল, পাশাপাশি ছাত্রদের তখনকার যে ছাত্র, মানে আমরা অনেক সময় দেখি যে অনেক সমালোচনা হচ্ছে। ইভেন যে কয়েকদিন আগে দেখলাম যে মিলন সাহেব, সাবেক আপনার এডিশনাল সেক্রেটারি রেল মন্ত্রণালয়ের, উনি 3 জন ছাত্র নিয়োগ হয়েছে কোথাও রেলওয়ে দ্বারা, তো যারা আসলে কলেজের স্টুডেন্ট, একজন রাজুকের স্টুডেন্ট, তাদের সমালোচনাটাকে এনসিপির সাথে উনি মিলিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় একটা নতুন যে রাজনৈতিক দল, এটার প্রতি ছাত্রদের সব কিছুর দায়, অথবা এই অভ্যুত্থানের পক্ষে যে রাস্তায় ছিল বড় দলগুলো ব্যাকআপ ছাড়া, তাদের সব কিছুর দায় যেন এনসিপির উপরে পড়ছে। অভ্যুত্থানে ছিল, তো সবার দায় কেন এনসিপি নেবে? না, সবার দায় যুক্ত থাকলে নিশ্চয়ই এমন হয়েছে যে আসলে আমরা অনেকে জানি না। ইভেন কিছুদিন আগে একটা নিয়োগ হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র। তো আমরা কিন্তু নিজেরাই অনেক বেশি ফেড আপ যে গভর্নমেন্ট কি করছে এটা। এখন আর ছাত্র প্রতিনিধি, ছাত্র মানে দের অংশ থেকে নিয়োগটা তো আমরা আসলে এন্টারটেইন করছি না, ইভেন তখনও করছি না। এবং আরেকটা বিষয় হলো যে এনসিপির বেশিরভাগ কিন্তু আপনার নেতৃত্ব আসছে আমাদের মতো মিড লেভেলের প্রফেশনালস দ্বারা, যারা 8-10 বছর অলরেডি ক্যারিয়ার করার পর তো আমরা রাজনীতিতে আমরা নাম লিখিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি, সরকার ঘনিষ্ঠ যে জায়গাটা বলছেন, সেই জায়গাটার ক্ষেত্রে আমরা একটা বিষয় অবজার্ভ করছি যে যত দিন যাচ্ছে গণঅভ্যুত্থানের পরপর একেবারে একটা বয়লিং জায়গা থেকে যেভাবে অভ্যুত্থানের শক্তি অথবা তাদের সমর্থিত শক্তিদের সরকার সংগঠিত হয়েছিল, যত দিন যাচ্ছে তত সরকার এই জায়গাটাকে প্যাক করে ফেলছে। তারা আসলে ডিটাচমেন্টে যাচ্ছে যে ওই শক্তি থেকে যত দ্রুত সম্ভব সরে আসা যায়। এই সরে আসাটাকে আমি বলবো প্রথমত এটা বিভিন্ন কারণে অ্যালার্মিং। ইন্টারনাল ইস্যুতে আমরা হয়তো বলতে পারে যে এটা, যদি আমরা বলি ছাত্রদের কিংবা এই অভ্যুত্থানের শক্তিকে গভর্নমেন্ট আসলে আমলে নিচ্ছে না, তো হয়তো বিএনপি অথবা অন্য কেউ চিন্তা করবে হয়তো বড় ক্ষমতাকে প্রলম্বিত করার জন্যই এই কথা বলছে। কিন্তু একই সাথে আপনি যেই প্রসঙ্গে ইঙ্গিত দিলেন যে এখানে বিদেশি নাগরিকদের যে তৎপরতা, এবং আমরা যেই দেখি যে আমরা যে মানে গ্লোবাল যে ইন্টারেস্টের ক্ষেত্রে গভর্নমেন্টের যে অবস্থান, এই অবস্থানের ক্ষেত্রে যে একটা জনসম্পৃক্ততা থাকা দরকার ছিল, এই জায়গায় যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে গিয়ে যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে অভ্যুত্থানের সপক্ষ অথবা অভ্যুত্থানের শক্তি থেকে সরকারের দূরে সরে আসার সাথে বিদেশি শক্তির অথবা বিদেশি নাগরিকের ইনভলভমেন্ট একটা ওতপ্রোতভাবে যুক্ত একটা প্রক্রিয়া। তো এখন এই জিনিসটা আমরা এখনও বলবো যে আপনি যেটা বলছেন এটা ভালো কি খারাপ। প্রথমত আমরা এই সামহাও যেটা হয়েছে, গত 15 বছরে অনেক বাংলাদেশি বাধ্য হয়ে দেশের বাইরে আশ্রয় নিয়েছে, আশ্রয় নিয়ে ক্যারিয়ার গড়েছে। ইভেন কনক সারওয়ারদের মতো লোক ধরবেন, কিংবা পিনাকির মতো লোক, কিংবা ইলিয়াসের মতো যারা এখন প্রমিনেন্ট ধরেন, তারা কিন্তু মূলত বিদেশে গিয়েছেন, হয়তোবা নাগরিকত্ব গ্রহণ করেছেন, কিন্তু তারা গত 15-20 বছর ধরে শুধু বাংলাদেশ শয়নস্বপ্নে বাংলাদেশ নামেই জপেছেন। এখন আলিরাজদের তারা এসে তো সরকারে যুক্ত হচ্ছে না, যারা যুক্ত হচ্ছে এরা কিন্তু এই শ্রেণী। আমি একটা ব্যাকগ্রাউন্ড বলছি আর কি। তো ব্যাকগ্রাউন্ডটা হলো যে এখন বাংলাদেশের ফেসিবাদের পতনের পর যে শক্তিটাই দেশ চালাচ্ছে, যারা সবাই কমবেশ বাংলাদেশ থেকে এক্সাইল্ড ছিলেন, তারা ফিরে এসেছেন। বিএনপি নেতা নেত্রী বলেন, আর এখানে জামাতে ইসলামেরই বলেন, কিংবা এখানে যারা একাডেমিক ছিলেন, সিভিল সোসাইটি মেম্বার ছিলেন, সবারই কমবেশ কিন্তু একই অবস্থা। সো এইটা একটা প্রেক্ষাপট। তো এই প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাহলে বিদেশি পাসপোর্ট কিংবা বিদেশি আপনার নাগরিকত্ব মানে অ্যাজ ইন ইনফরমেশন, এটা আসলে বড় কোনো প্রবলেম আমার কাছে মনে হয় না। যেটা প্রবলেম মনে হয় যে হোয়াট ইজ দ্য ইন্টেনশন। হ্যাঁ, ইভেন আমি অনেককেই চিনি যারা আপনি যদি এখন বলেন যে তারা বিদেশি নাগরিকত্ব 24 ঘন্টার ভিতর প্রত্যাহার করতে রাজি আছে, যদি এটা অ্যাকচুয়ালি ইস্যু হয়। কারণ তাদের সারা জীবনের কাজকর্ম বাংলাদেশকে নিয়ে এবং এই রিজিয়নকে নিয়ে, এবং ওয়েস্টে তারা বাংলাদেশের। এখানে একটু আপনাকে থামাই, সেটি হচ্ছে যে বাংলাদেশি বিরূপ পরিস্থিতির মধ্যেও আমরা অনেকে বাংলাদেশে ছিলাম, আছি, থাকবো। আবার ওই বিরূপ পরিস্থিতিতে পড়ে অনেকে বেটার অপশন হিসেবে অন্য দেশে চলে গেছেন, উন্নত দেশে গেছেন, উন্নত দেশে নাগরিকত্ব নিয়েছেন, পড়াশোনার, চাকরি বাকরি, থাকা খাওয়া সব কিছু। মানে ওনারা বিপদ দেখে সরে গিয়ে একটা বেটার লাইফ মানে পছন্দ করেছেন। আর যারা দেশে থেকে এই
পরিস্থিতি মোকাবেলা করে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা রাজনীতি করেন তারা জেল জুলুম হুলিয়া কত কিছু, মারাও গেছেন, অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন। তো আপনি কাদের দেশপ্রেম বা কমিটমেন্টটাকে আপনি বেশি না, আমি আমি খুব উইথ রেসপেক্ট এটা আমি আপনার সাথে ডিফার করি, কারণ বিদেশের একটা যে লাইফস্টাইলের টানে অথবা ইকোনমিক মাইগ্রেশন যেটা আছে এটা একটা বাস্তবতা। আর আমরা এখন যেই দুনিয়াতে বসবাস করছি, আমরা ডিস্টেন্স এডুকেশন, ডিস্টেন্স লাইক ওয়ার্ক প্লেস, ওয়ার্ক ফ্রম হোম, সবগুলো মিলিয়ে আমার মনে হয় না যে আসলে জিওগ্রাফিক্যালি আপনি আসলে কোথায় অবস্থান করছেন এটা খুব বড় ফ্যাক্টর, মানে এই মুহূর্তে মনে হচ্ছে না। কারণ বাংলাদেশের এই যে পরিবর্তনটা আসলো এখন, কিংবা ভবিষ্যতেও যে বড় বড় পরিবর্তন, বাংলাদেশের প্রায় 10 মিলিয়ন ডায়াসপোরা মেম্বার, এর মধ্যে ওয়েস্টে একটা বড় অংশ আছে যারা সত্যিকার অর্থে ওয়েস্টে বসবাস করলো, তারা অ্যাজ এ কমিউনিটি আর বাংলাদেশের প্রতি অবলাইজড। এখন এটা আমরা লিগালি যদি বলি, যেটা ভাই বলেছেন যে তারা তো সেখানে কমিটমেন্ট করেছেন, লয়্যালটির প্রশ্ন, তখন এই প্রসঙ্গে আমরা বলি যে বাংলাদেশে আওয়ামী লীগ এই যে এখন অ্যাজ এ পার্টি পুরো ইন্ডিয়াতে এক্সাইল্ড হয়েছেন, এখন তাদের যদি কোনোদিন, মানে আমি জাস্ট এটা মানে আরেকটা পয়েন্টে নিয়ে আসি যে কোনোদিন যদি বাংলাদেশে তারা আবার রাজনীতিতে পুনর্বাসিত হয়, এবং আপনারা নিশ্চয়ই আপনি এটা বুঝবেন যে স্বীকার করবেন যে এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা কিংবা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা, বিচারটাকে আসলে সামহাও এটা অন্য দিকে নিয়ে যাওয়া, এটার সাথে কিন্তু ইন্ডিয়ার একটা প্রেশার, একটা বড় সম্পর্ক আছে। এটা আমরা স্বীকার করি না করি, এই ইন্টারিম গভর্নমেন্ট বলেন কিংবা পরবর্তী যারাই গভর্নমেন্ট, ইভেন যদি এনসিপিও কখনো সরকার করে, অ্যাজ এ আপনার গভর্নমেন্ট এনসিপিওকে ইন্ডিয়াকে আপনার ম্যানেজ করে চলতে হবে। ম্যানেজ করা মানে তার স্বার্থে ম্যানেজ করা না, আমাকে ইন্ডিয়াকে মেনটেন করতে হবে। আমি ভালোভাবে যদি বলি, এই ওয়ার্কিং রিলেশনের স্বার্থে কিন্তু আমরা আওয়ামী লীগকেও কিন্তু যদি এখানে কখনো বাংলাদেশে ক্ষমতায় আসে ধরেন, এখন আপনার আরেকটা প্রশ্ন হল যে আওয়ামী লীগকে আসলে এই যে ইন্ডিয়ার এই যে আশ্রয় দেওয়া, তাদেরকে আবার পুনর্বাসিত করা, বাংলাদেশে পুশ ব্যাক করে রাজনীতিতে পুনর্বাসিত, তাদের লয়্যালটি নিয়ে একটা বড় প্রশ্ন যেরকম আসবে। এখন আমরা এইটার সাথে যদি আমরা মিলাই যে কেউ এজ এ ম্যান ধরেন, যেমন মোবাশ্বের হাসান নামে একজন, সবাই কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে বিদেশে গিয়ে স্থায়ী হন নাই, অনেকে বেটার লাইফ, বেটার এডুকেশন, বেটার লিভিং এর জন্য অনেকে গেছেন। না জি, আমি আপনার সাথে একটা জায়গা তো জাস্ট ডিফার করছি, সেটা হলো যে শুধুমাত্র যারা বাংলাদেশে জেল জুলুম স্বীকার করে বাংলাদেশে ছিল, আর যারা আসলে বাংলাদেশ থেকে মুচলেকা দিয়ে বের হয়ে গিয়েছেন, আমরা এখন যদি বিরোধী দলের অথবা এখন যিনি আপনার আগামীতে রাষ্ট্রপ্রধান হওয়ার পথে আছেন তারেক রহমানকেও দেখি, ওনাকে কিন্তু মুচলেকা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে যে উনি আর কোনোদিন রাজনীতি করতে পারবেন না, রাইট? এখন মুচলেকা দিয়ে চলে যেতে বাধ্য করা পলিটিক্যাল ছিল না, বাধ্য করা হয়েছিল না, পলিটিক্যাল। এখন যত বড় আপনার মানে পার্সোনালিটি, নিউজটা তত বেশি আপনার বিগার। কিন্তু এরকম ধরেন অনেক ছোট ছোট একাডেমিশিয়ান, অনেক ছোট ছোট সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্টে কিন্তু এইভাবেই আপনার ছোট ছোট জায়গা থেকে মুচলেকা দিয়ে যে যাও বাবা তুমি পড়তে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, দিক দিয়ে আর ইয়ে করেন। ইভেন এয়ারপোর্টে আসার ক্ষেত্রে ওখানকার হাই কমিশন দিয়ে তাদেরকে সবসময় চাপে রাখা হয়েছে। সো আমি এই জায়গাটা আমি উইথ রেসপেক্ট, কারণ আমার এই ইন্টেনশনটা হলো বাংলাদেশের যারা ডায়াসপোরা আছেন সারা বিশ্ব জুড়ে, তারা যাতে কখনোই এই তাদের মাতৃভূমি, তাদের পিতৃভূমি, এই দেশ সম্পর্কে হস্টাইল না ফিল করেন, তারা অ্যাটাচড ফিল করেন, তাদের কমিটমেন্টকে যাতে আমরা রেসপেক্ট করি, সেই জায়গা থেকে বলছি। আমি বলছি যে মানে স্যাক্রিফাইসটা কাদের বেশি, যারা দুর্ভোগের পরেও দেশে থেকেছেন তাদের বেশি না? না, এইটা আবার আরেকটু মানে সরি আমি একটু বেশি সময় নিচ্ছি, এই জায়গায় একটা ছোট্ট জিনিস অ্যাড করি। ধরেন আমরা বলছি যে দুর্ভোগে পরে যারা দেশে ছিলেন আর যারা ধরেন দেশ ছেড়েছেন, এই জায়গায় একটা বড় জিনিস আপনি মিস করছেন, সেটা হলো যে কেউ যখন তার মাতৃভূমি থেকে দূরে চলে যায়, আমরা যেটা বলছি যে একটা বেটার সোসাইটি, বেটার লিভিং, খাবার দাবার, ঘুম, এটাই তো জীবন না আসলে। তার সোল যেই এই জায়গা থেকে যে বিচ্ছিন্ন হওয়ার যে যাতনা, এই যাতনাকে যদি আমরা স্বীকার করি যে বাইরে আছে, দেশে আসতে পারবেন না, নির্বাসিত, ইনক্লুডিং তসলিমা নাসরিন, আমরা কিন্তু সবাইকে মনে করি যে তারা আসলে অনেক বেশি। এখানে দুইটা ক্যাটাগরি, এই ডায়াসপোরাকে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে বাই চয়েস, একটা হচ্ছে বাই কম্পালশন।